আজকে তোমাদের স্কেলার এবং ভেক্টর নিয়ে আলোচনা করব। স্কেলার ভেক্টর আলোচনা করার আগে একটু আমরা গত ক্লাসে যেগুলো আলোচনা করেছিলাম, অর্থাৎ যে আমাদের একমাত্রিক সমীকরণ যে আলোচনা হয়েছিল, সেখান থেকে আমি তোমাদের একটু কয়েকটা অঙ্ক একটু করিয়ে দেবো, দিয়ে আমি তারপর স্কেলার ভেক্টরে আলোচনায় যাব। তো তোমরা ধরো একটা অঙ্ক এইভাবে বলা আছে যে একটা বুলেট কোনো একটা কাঠের ব্লকে 1 সেন্টিমিটার প্রবেশ করে বেগের অর্ধেক হারায়, আর কত দূর প্রবেশ করে বুলেটটা থেমে যাবে। তাহলে আমাদের ডাটা যদি লিখতে হয় তাহলে কি হবে না, এস অতিক্রান্ত দূরত্ব সমান 1 সেন্টিমিটার, তার বেগ প্রাথমিক বেগ যদি ইউ হয় তাহলে অন্তিম বেগ ভি সমান কত না 1 সেন্টিমিটার প্রবেশ করে তার বেগ হলো ভি সমান u/2। বলছে আর কত দূর প্রবেশ করে বুলেটটা থেমে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাই, আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, যেহেতু এখানে মন্দন হচ্ছে তাহলে মাইনাস হবে, মাইনাস টুয়াইস এ এস সমীকরণ অনুযায়ী u/2 এর হোল স্কোয়ার, কারণ বেগের অর্ধেক হারিয়েছে, সমান ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস এ ইন্টু 1 সেন্টিমিটার প্রবেশ করেছে, বা টুয়াইস এ সমান ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 4, দ্যাট ইজ ইকুয়াল টু 3u স্কোয়ার বাই 4, বা a ইজ ইকুয়াল টু 3u স্কোয়ার বাই 8। বলছে আর কত দূর গিয়ে বুলেটটা থেমে যাবে। তাহলে দেখো, যখন এই হাফ বেগ তার যখন হয়ে গেছে, অর্থাৎ বেগের অর্ধেক হারিয়েছে, এরপর সে থেমে যাবে, তার মানে অন্তিম বেগ, এক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে অন্তিম বেগ ভি সমান কত 0, প্রাথমিক বেগ কত না, এখানে প্রাথমিক বেগ হয়ে গেল u/2, কারণ u/2 হওয়ার পর সে কতটা প্রবেশ করে তার বেগে একদম থেমে যাবে। তাহলে এক্ষেত্রে সেই একইভাবে আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস এ এস সমীকরণ অনুযায়ী এখানে কত 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু u/2 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ সমান আমাদের বেরিয়েছে 3u স্কোয়ার বাই 8 ইন্টু এস। তাহলে এস ইজ ইকুয়াল টু কত না ইউ স্কোয়ার বাই 4 ইন্টু উপরে গেল 4, নিচে 3u স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 1/3। তাহলে কি হলো না, বুলেটটা আর 1/3 সেন্টিমিটার প্রবেশ করে থেমে যাবে। নিশ্চয়ই জিনিসটা বুঝতে পেরেছ। এরপরে ধর আরেকটা অঙ্ক আমাদের বলেছে যে একটা বুলেট সে যখন 1000 ফুট পার সেকেন্ড বেগে গতিশীল আছে, তখন পরপর 2টি কাঠের ব্লকে প্রবেশ করার সময় 200 ফুট পার সেকেন্ড করে তার বেগ হ্রাস হয়। তাহলে এক্ষেত্রে তার ওই দুটো কাঠের ব্লক, সেই কাঠের ব্লক দুটোর বেধের অনুপাত নির্ণয় করতে বলেছে। অর্থাৎ আমাদের S1 S2 যেটা তার বেধ আমরা ধরেছি, এই বেধের অনুপাতটা নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো, তার প্রাথমিক বেগ u1 সমান কত 1000 ফুট পার সেকেন্ড, এই সময়ে তার অন্তিম বেগ কত না v1 সমান 1000 মাইনাস 200 ফুট পার সেকেন্ড, দ্যাট ইজ 800 ফুট পার সেকেন্ড। তাহলে এই প্রথম ক্ষেত্রে আমরা কি পাই না, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস এ S1 ধরলাম, দ্যাট ইজ ইকুয়াল, এখানে ভি সমান কত 800 হোল স্কোয়ার, কারণ আমাদের 200 ফুট পার সেকেন্ড বেগ তার হ্রাস পেয়েছে, সমান মাইনাস 2 ইন্টু এ ইন্টু S1, that is equal to S1 is equal to 1000 whole square minus 800 whole square by 2a। এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে আবার কি বলেছে। দ্বিতীয় ক্ষেত্রে সেকেন্ড ক্ষেত্রে কি আছে না, এখানে প্রাথমিক বেগ কত না, এক্ষেত্রে প্রাথমিক বেগ 800 ফুট পার সেকেন্ড,
অন্তিম বেগ ভি সমান কত, আবার 200 ফুট তার বেগ হ্রাস পেয়েছে, তার মানে কত হবে 600 ফুট পার সেকেন্ড। তাহলে সেক্ষেত্রে আমাদের একইভাবে এবং দুটো কাঠ একই পদার্থের তৈরি, অর্থাৎ তাদের মন্দনটা একই হারে হবে, সেটা আমাদের ধরে নিতে হবে, যেহেতু এখানে কোনো কিছু উল্লেখ করা নেই। তাহলে এক্ষেত্রে সমীকরণ কি হবে না, সেই একইভাবে ভি স্কোয়ার ইজুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস এ এস অনুযায়ী এখানে ভি সমান কত 600 হোল স্কোয়ার মাইনাস ইজুয়াল টু 800 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু এটা S2। তাহলে S2 ইজুয়াল টু কত হবে 800 হোল স্কোয়ার মাইনাস 600 স্কোয়ার বাই টুয়াইসে। এই দুটো মান আমরা বসিয়ে দিলে অতএব S1 is2 S2 সমান আমরা মানটা তোমরা বসিয়ে দেবে, বসিয়ে দিলে এখান থেকে পেয়ে যাবে। ধরো আরেকটা অঙ্ক আমি আলোচনা করে দেবো, সেটা হচ্ছে যে আমরা কলনবিদ্যার সাহায্যে যেটা শিখেছি, যে আমাদের একটা গতির সমীকরণ বলেছে যে S ইজুয়াল টু টুয়াইস টি কিউব মাইনাস 4t স্কোয়ার প্লাস 3t। বলছে যখন 3 সেকেন্ড, টি সমান যখন 3 সেকেন্ড, তখন তার বেগ এবং তার ত্বরণ নির্ণয় করতে বলেছে। তাহলে যখন টি সমান 3 সেকেন্ড, তখন আমাদের বেগ কত আর ত্বরণ কত। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, দেখো আমাদের বেগ সমান আমরা কি জানি, ভি ইজুয়াল টু ডিএস বাই ডিটি, দ্যাট ইজুয়াল টু কি হবে টি এর সাপেক্ষে। তাহলে প্রথমে আমরা করব ডি ডিটি অফ টুয়াইস টি কিউব মাইনাস 4t স্কোয়ার প্লাস 3t, দ্যাট ইজ ইকুয়াল টু 6t স্কোয়ার মাইনাস 8t প্লাস 3। তাহলে যখন t ইজ ইকুয়াল টু 3, তাহলে ভি সমান কত, মানটা আমরা বসিয়ে দেবো, অতএব ভি সমান পাওয়া যাবে। ঠিক একইভাবে আবার আমরা কি করব না, আমাদের ধরো ত্বরণ এ, তাহলে এ সমান আমরা কি জানি ডিভি বাই ডিটি। তাহলে আমরা এখানে যেটা পেয়েছি ডিভি বাই, অর্থাৎ ভি সমান আমরা পেয়ে গেছি 6t স্কোয়ার মাইনাস 8t প্লাস 3, এটা আমরা পেয়েছি। তাহলে সরাসরি আমরা এটার আরেকবার ডেরিভেটিভ করে নিতে পারি, দ্যাট ইজ ইকুয়াল টু ডি ডিটি অফ, যেহেতু ভির মানটা আমরা পেয়ে গেছি, না হলে আমাদের কি হতো যদি এস থেকে সরাসরি করতে হতো তাহলে আমরা পরপর দুইবার ডেরিভেটিভ করতাম। তাহলে 6t স্কোয়ার মাইনাস 8t প্লাস 3, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে 12t মাইনাস 8, এটা কনস্ট্যান্ট 0। অতএব যখন t ইজ ইকুয়াল টু 3 তখন a ইজ ইকুয়াল টু n না করবে। তাহলে এইভাবেই অঙ্কগুলো করতে হবে, আশা করছি তোমরা করতে পারবে। এবার আমরা স্কেলার ভেক্টর নিয়ে আলোচনা করব। তোমরা জানো স্কেলার কাকে বলে, যে সমস্ত রাশির মান আছে কিন্তু অভিমুখ নেই তাকে স্কেলার বলে। ভেক্টর কাকে বলে, যে সমস্ত রাশির মান এবং অভিমুখ উভয়ই আছে তাদেরকে আমরা ভেক্টর রাশি বলি। এবং এখানে কয়েকটা আমাদের ভেক্টর সম্পর্কে জানতে হয়, যে আমরা ধরো একরেখীয় ভেক্টর কাকে বলবো, একই রেখার উপর যদি আমরা পরপর কিছু ভেক্টরকে যদি প্রকাশ করি তাহলে তাকে আমরা বলবো একরেখীয় ভেক্টর, অর্থাৎ একই রেখার উপরে অবস্থিত বিভিন্ন ভেক্টরকে বলা হবে একরেখীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর, একই তলের উপর যদি বিভিন্ন ভেক্টরকে আমরা প্রকাশ করি তাহলে এই ভেক্টরগুলো একই তলের উপরে যদি অবস্থিত হয় তাহলে এদেরকে বলা হবে একতলীয় ভেক্টর। সমান্তরাল ভেক্টর, দুটি ভেক্টর যদি সমান এবং সমান্তরাল হয় তাদেরকে কি বলবো, সমান্তরাল ভেক্টর। বিপরীত ভেক্টর, যদি দুটি ভেক্টরের মান একই কিন্তু অভিমুখ বিপরীতমুখী হয় তাহলে তাদের আমরা বলবো বিপরীত ভেক্টর। এছাড়া আমাদের শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর। তোমরা জানো যে একটা বস্তু ধরো একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার ধরো ওই বিন্দুতে ফিরে এলো। যদি বলি সরণ, তাহলে এখানে সরণের পরিমাণ কত? তোমরা জানো যে যেহেতু আদি বিন্দু এবং অন্তিম বিন্দু একই বিন্দু তাহলে তার সরণের মান কত, 0। কিন্তু বস্তুটা গতিশীল ছিল, একটা পথ বরাবর গতিশীল ছিল, তার অভিমুখ ছিল, তাহলে সেক্ষেত্রে এই বস্তুটাকে আমরা কি বলবো, শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর। কিন্তু এখানে সরণ, অর্থাৎ তার সরণ আছে এই কথাটা যদি আমরা বলি তাহলে সরণ মানেই কি, তার সরণ মানে তার মান শূন্য কিন্তু তার অভিমুখ ছিল, সেই জন্য এখানে আমাদের তার মানটা শূন্য হয়ে গেছে। বা ধরো
দুটো সমান মানের বা সমমানের দুটো বিপরীত বল যদি কোনো বিন্দুতে কাজ করে তাহলে কি হবে না, দুটো সমমানের বিপরীত বল কাজ করলে ওখানে লব্ধি বলের মান কত হবে, 0 হবে। কিন্তু বল বলছি, বল মানে কি ভেক্টর, তাহলে বল কথাটা উল্লেখ করছি অর্থাৎ ভেক্টর ছিল, কিন্তু তার পরমানটা কত, 0। তাহলে এক্ষেত্রে আমাদের মানটা 0, কিন্তু এই কথাটা উল্লেখ করতে গেলে আমাদের কি করতে হবে, শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টরের উল্লেখ করতে হবে। এবার আমরা ভেক্টর, যেরকম আমরা স্কেলার রাশিকে যখন আমরা সেখানে তার যোগ করব, যেহেতু স্কেলারের শুধু মান আছে তাহলে দুটো মান যোগ করলেই আমাদের হয়ে যাচ্ছিল। কিন্তু যখন আমরা বলছি যে ভেক্টরের যোগ করব, অর্থাৎ একাধিক ভেক্টর যদি থাকে তাহলে তাদের ভেক্টরকে যোগ করতে গেলে তাহলে শুধু মান হবে না, কারণ তাদের মান আছে এবং অভিমুখ আছে। অর্থাৎ এক্ষেত্রে ভেক্টরের যে লব্ধি আমরা নির্ণয় করব, এই লব্ধি নির্ণয় করতে গেলে একই দিক সঙ্গে তার মান এবং অভিমুখ দুটোরই লব্ধি নির্ণয় করতে হবে। এই নির্ণয় করতে গেলে তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? প্রথমে আমরা ভেক্টর ধরো, একটা ভেক্টরকে আমরা ধরো এইভাবে প্রকাশ করেছি, আরেকটা ভেক্টর ধরো এইভাবে প্রকাশ করেছি। ধরো এই একটা ভেক্টর, ভেক্টরের মাথায় এ দিলাম, এটা ধরো বি একটা ভেক্টর। তাহলে এ বি ভেক্টর, এই দুটো ভেক্টরকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। দেখো তো, এই ভেক্টরকে আমরা একটা, এই এ ভেক্টর যেটা ছিল সেটাকে এ দিলাম, এই বি ভেক্টরটাকে আমরা নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম, এটা বি ভেক্টর, এইভাবে প্রকাশ করতে পারি। অথবা এই এ ভেক্টরটা ছিল, এটা ছিল এ ভেক্টর, আমরা ধরো বি ভেক্টরটা নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম, এটা হলো বি ভেক্টর। এই যে দুভাবে আমরা প্রকাশ করছি, এই দুভাবে প্রকাশ করা অর্থাৎ আমরা ভেক্টরগুলোকে কিভাবে প্রকাশ করছি সেই অনুযায়ী আমাদের ভেক্টরের লব্ধিও আমরা নির্ণয় করব। অর্থাৎ এক্ষেত্রে আমরা ভেক্টরের লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে ত্রিভুজ সূত্র অথবা সামান্তরিক সূত্র দিয়ে তার লব্ধি ভেক্টরের মান নির্ণয় করব। এখন এখানে দেখো যে এই লব্ধির মান নির্ণয় করতে গেলে আমরা যখন কোনো দুটি ভেক্টরকে পরপর যদি এইভাবে প্রকাশ করি তাহলে কি হবে না, এক্ষেত্রে ত্রিভুজ সূত্র। আর কোনো দুটি ভেক্টরকে যদি একটা বিন্দু থেকে দুটো ভেক্টর যদি উৎপত্তি লাভ করে বা দুটো ভেক্টরকে যদি আমরা প্রকাশ করি, অর্থাৎ সন্নিহিত দুটো বাহু দ্বারা যদি আমরা একটা ভেক্টরকে প্রকাশ করি কোনো বিন্দু থেকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সামান্তরিক সূত্র। ত্রিভুজ সূত্রটা কি হবে, ধরো এক্ষেত্রে আমরা এটা একটা ত্রিভুজ অঙ্কন করলাম। ত্রিভুজ সূত্র কি বলছে না, ত্রিভুজ সূত্র বলছে যে কোনো ত্রিভুজের ক্রমান্বয়ে, এটা পরপর ক্রমান্বয়ে গেছে, তাহলে ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহু দ্বারা দুটি সমজাতীয় ভেক্টরের, এই সমজাতীয় কথাটা উল্লেখ করতে হবে। অনেক বইয়েতে সমজাতীয় কথাটা লেখে না লিখলে এটা কিন্তু খুব বড় একটা ভুল, লিখতে হবে। যে কারণ বলের সঙ্গে সরণ যোগ হবে না, তাই তো, বলের সঙ্গে বল যোগ হবে, সরণের সঙ্গে সরণ যোগ হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের বলতে হবে যে কোনো ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহু দ্বারা দুটি সমজাতীয় ভেক্টরের মান এবং অভিমুখকে প্রকাশ করিলে ওই ত্রিভুজের বিপরীত ক্রমে গৃহীত, বিপরীত ক্রমে মানে দেখো এটা এই ক্রম যাচ্ছিল, এই ক্রম যাচ্ছিল, একই ক্রম হলে এই পাশে যেত, কিন্তু বিপরীত ক্রমে গৃহীত অর্থাৎ এই অভিমুখে গৃহীত তৃতীয় বাহুটি ভেক্টর দুটির লব্ধির মান এবং অভিমুখকে প্রকাশ করিবে। এটা হলো ত্রিভুজ সূত্র। তাহলে ত্রিভুজ সূত্র কি বললাম, কোনো ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহু দ্বারা দুটি সমজাতীয় ভেক্টরের মান এবং অভিমুখকে প্রকাশ করিলে ওই ত্রিভুজের বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ভেক্টর দুটির লব্ধির মান এবং অভিমুখকে প্রকাশ করিবে। আর এখানে আমরা সামুদ্রিক সূত্র বলছি যে যদি একটা বিন্দু থেকে, দেখো দুটো ভেক্টর একই ছিল, একই দুটো ভেক্টর, আমাদের প্রকাশের ধরনটা দুটো আলাদা হয়েছে। আমরা ধরো 5-এর সঙ্গে 3 যোগ করছি, যা হবে 3-এর সঙ্গে 5 যোগ করলে তাই হবে। এখানে ঠিক সেরকম আমরা যেভাবেই করি না কেন লব্ধির মানটা আমাদের নির্ণয় করতে হবে, যেভাবে প্রকাশ করব সেইভাবে আমাদের ত্রিভুজ সূত্র হবে অথবা সামন্তরিক সূত্র হবে। তাহলে সামন্তরিক সূত্র, যেহেতু একটা বিন্দু থেকে দুটো ভেক্টর আমরা প্রকাশ করছি, এরকম যদি থাকে দুটো ভেক্টর, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সামন্তরিক সূত্র, তাহলে এটা আমাদের একটা সামন্তরিক অঙ্কন করতে হবে। তাহলে সামন্তরিক সূত্র কি বলছে, তাহলে আমরা সামন্তরিক সূত্র বলছি কোনো সামন্তরিকের সন্নিহিত দুটি বাহু দ্বারা দুটি সমজাতীয় ভেক্টরের মান এবং অভিমুখকে প্রকাশ করিলে ওই দুটি ভেক্টরের ছেদবিন্দু, তাহলে কোনটা, এই বিন্দু, ছেদবিন্দু দিয়ে অঙ্কিত, তার মানে এইভাবে অঙ্কন করছি, তাহলে তার অভিমুখটা কোন দিকে হবে, এইদিকে, ছেদবিন্দু দিয়ে অঙ্কিত সামন্তরিকের কর্ণ,
ভেক্টর দ্বয়ের লব্ধির মান এবং অভিমুখকে প্রকাশ করিবে। কি বললাম সামান্তরিক সূত্র? কোনো সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু দ্বারা দুটি সমজাতীয় ভেক্টরের মান এবং অভিমুখকে প্রকাশ করিলে উহাদের ছেদবিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণ ভেক্টর দ্বয়ের লব্ধির মান এবং অভিমুখকে প্রকাশ করিবে। এটা হলো সামান্তরিক সূত্র। ভালো করে যদি বুঝে নাও তাহলে মুখস্থটা সহজে হয়ে যাবে। তাহলে এবার দেখো, আমরা ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধি ভেক্টরের মান এবং অভিমুখ নির্ণয় করব। তাহলে প্রথমে ধরো ত্রিভুজ সূত্রের সাহায্যে লব্ধি ভেক্টরের মান এবং অভিমুখ নির্ণয়। ধরো এ বি বি সি দুটো বাহু দ্বারা আমরা দুটি ভেক্টর এ এবং বি এর মান প্রকাশ করলাম। তাহলে বিপরীতক্রমে গৃহীত, অর্থাৎ বিপরীতক্রমে গৃহীত তৃতীয় বাহু এইটা এসি লব্ধি ভেক্টর সি এর মান এবং অভিমুখকে প্রকাশ করে। অর্থাৎ এখানে আমরা দেখলাম যে, একটু ভাষায় তোমরা লিখবে, আমি পরপর বলে যাচ্ছি, যে ধরি এ বি সি ত্রিভুজের এ বি এবং বিসি বাহু দ্বারা যথাক্রমে এ এবং বি ভেক্টরকে, দুটি সমজাতীয় ভেক্টর এ এবং বি এর মান এবং অভিমুখ প্রকাশ করে। বিপরীত ক্রমে গৃহীত এসি বাহুটি লব্ধি ভেক্টর সি এর মান প্রকাশ করিবে, মান এবং অভিমুখকে প্রকাশ করে। অর্থাৎ এ বি প্লাস বিসি সমান এসি, এ বি প্লাস বিসি সমান এসি। এটা আমাদের এখনো ভেক্টর যোগ হয়েছে, অর্থাৎ এদের মান এবং অভিমুখের যোগ করতে হবে। এই এ বি প্লাস বিসি সমান এসি পেয়ে গেলাম, এটা নয়। তাহলে আমাদের লব্ধির মানটা নির্ণয় করতে হবে। এই লব্ধি ভেক্টরের মানটা নির্ণয় করব আমরা। কীভাবে নির্ণয় করব? দেখো, আমি এবার এখানে একটু বলবো অঙ্কন। ধরি এখানে একটু লাইনটা বেঁকে গেছে। সি বিন্দু হইতে অঙ্কন হচ্ছে, সি বিন্দু হইতে বর্ধিত এবির ওপর, তাহলে বর্ধিত এবির ওপর সিডি লম্বটা নিলাম, সিডি লম্বটা নিলাম। ধরি ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা। কারণ ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ মানে একটু বুঝে দেখো, ভেক্টরটা এই অভিমুখে যাচ্ছে, এই ভেক্টরটা এই অভিমুখে যাচ্ছে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ মানে তাদের অভিমুখের মধ্যবর্তী কোণ, দ্যাট ইজ থিটা। তাহলে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে আমরা দুটো জিনিস একটু বের করে নিই। যে ধরো এখানে কস থিটা, কস থিটা সমান কি হবে? কস থিটা, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে কত হবে? বিডি বাই বিসি, বা বিডি সমান বিসি কস থিটা। একইভাবে সাইন থিটা, সাইন থিটা সমান কি হবে? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত? ডিসি বাই বিসি, বা ডিসি সমান বিসি সাইন থিটা। এই দুটো আমরা বের করে রাখলাম, এই দুটো আমাদের লাগবে বলে, কস থিটা এবং সাইন থিটার মানটা আমরা বের করলাম। এবার ত্রিভুজ এ ডি সি হইতে পাই, এ ডি সি হইতে পাই এসি স্কোয়ার সমান, অর্থাৎ অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু এডি সমান আমি লিখতে পারি এ বি প্লাস বিডি প্লাস ডিসি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি ইন্টু বিডি প্লাস ডিসি স্কোয়ার,
দ্যাট ইজ ইকুয়াল টু, তাহলে পাশে রেখে দিচ্ছি আমি, AD ইজ ইকুয়াল টু AB প্লাস BD। ঠিক একইভাবে দেখো তো, BD স্কোয়ার প্লাস DC স্কোয়ার, তাহলে BD স্কোয়ার প্লাস DC স্কোয়ার, তার মানে এইটা দেখো আবার BDC ত্রিভুজের ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান কি হবে, অতিভুজের স্কোয়ার। দ্যাট ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি BD স্কোয়ার প্লাস DC স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু BC স্কোয়ার। তাহলে আমি লিখে দিলাম AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার প্লাস twice AB into BD দ্যাট ইজ ইকুয়াল টু AB স্কোয়ার BC স্কোয়ার, AB BC আছে, এখানে AB আছে, BDটা আমরা অঙ্কন করেছি, তাহলে BD এর মানটা কত? দেখো আমরা আগে BD এর মান বের করে রেখেছি, তাহলে BD সমান কত না, আমি BD সমান পেয়েছি BC cos থিটা, তাহলে বসে দিতে পারি AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার প্লাস twice AB ইন্টু BD দ্যাট ইজ ইকুয়াল টু BC cos থিটা। তাহলে BD ইজ ইকুয়াল টু BC cos থিটা আমরা আগে বের করে রেখেছি। তাহলে এখান থেকে আমরা মান বসাই, তাহলে AC স্কোয়ার তার মানে C স্কোয়ার ইজ ইকুয়াল টু AB স্কোয়ার, AB স্কোয়ার মানে কত A স্কোয়ার প্লাস BC স্কোয়ার তার মানে কত B স্কোয়ার প্লাস twice AB, 2 ইন্টু AB মানে A, BC মানে B cos থিটা। তাহলে C স্কোয়ার ইজ ইকুয়াল টু A স্কোয়ার প্লাস B স্কোয়ার twice AB cos থিটা। এইটা হলো আমাদের লব্ধি ভেক্টরের মান। আমরা তাহলে লব্ধি ভেক্টরের মান এবার অভিমুখ, ধরো লব্ধি ভেক্টর যে কোনো একটা ভেক্টরের সঙ্গে, ধরো আমি A ভেক্টর ধরে নিলাম, A ভেক্টরের সঙ্গে ধরো ফাই কোণে আনত, তাহলে কি হবে না tan ফাই সমান কত হবে DC বাই AD দ্যাট ইজ ইকুয়াল টু DC বাই AB প্লাস BD দ্যাট ইজ ইকুয়াল টু DC সমান কত DC সমান যে আমাদের বসানো আছে BC সাইন থিটা বাই AB প্লাস BD, AB প্লাস BD, তাহলে AB প্লাস BDর মান কত আছে না BC cos থিটা সমান কি হলো BC সাইন থিটা, BC মানে কত, BC মানে B, তাহলে B সাইন থিটা বাই AB মানে A প্লাস B cos থিটা। তাহলে tan ফাই সমান এইটা, তাহলে ফাই সমান কত হবে tan ইনভার্স B সাইন থিটা বাই A প্লাস B cos থিটা। তাহলে দেখো একটা জিনিস দেখো যে আমরা ধরো লব্ধি ভেক্টরটা A ভেক্টরের সঙ্গে ফাই কোণে আনত, তাহলে আমরা কি বসিয়েছি না, আমরা দেখো পেয়েছি A ভেক্টরের সঙ্গে, তাহলে আমরা কি করেছি B কে আমরা কি করলাম না সাইন কস, ট্যান মানে সাইন কস A, এটা মনে রাখার জন্য যে ভেক্টরটার সঙ্গে আমাদের ফাই কোণে আনত সেটাকে আমরা নিচে রেখে অন্য ভেক্টরটাকে সাইন কসে ভেঙে দিয়েছি। তাহলে এইটা হলো আমাদের কি দেখো, তাহলে লব্ধি ভেক্টরের মান পেয়েছি এবং লব্ধি ভেক্টরের অভিমুখ আমরা পেয়ে গেলাম কিসের সাহায্যে, ত্রিভুজ সূত্রের সাহায্যে। এবার আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধি ভেক্টরের মান এবং অভিমুখকে নির্ণয় করব। তাহলে সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধি ভেক্টরের মান এবং অভিমুখ আমরা নির্ণয় করছি। ধরো আমরা একটা ভেক্টর, এটা A একটা ভেক্টর আর এইটা ধরো সামান্তরিক, এর অপর একটা বাহু B একটা ভেক্টর, তাহলে আমরা এটা সামান্তরিক আঁকবো। ধরো এটা C, তাহলে A B C D, তাহলে ধরো এটা যদি B হয় তাহলে সামান্তরিকের এই বাহুটা কি হবে B হবে। এবার আমরা একইভাবে বলবো যে ধরি ABCD সামান্তরিকের AB এবং AD বাহু দ্বারা যথাক্রমে A এবং B দুটি সমজাতীয় ভেক্টরের মান এবং অভিমুখে প্রকাশ করা হয়। উহাদের ওই সামান্তরিকের
কর্ণ এসি এই দুটি ভেক্টরের লব্ধির মান সি কে প্রকাশ করে, মান এবং অভিমুখকে প্রকাশ করে। তাহলে লব্ধি ভেক্টরের মান এবং অভিমুখটা আমাদের নির্ণয় করব সামান্তরিক সূত্রের সাহায্যে। প্রথমে আমরা অঙ্কন করব যে ধরি বর্ধিত এবির ওপর সি ডি আছে, তাহলে সিই লম্ব টানি, তাহলে সিই লম্ব টানলাম। ভেক্টরদের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে এইটা থিটা, তাহলে এইটা থিটা। আচ্ছা, এইটা যদি থিটা হয় তাহলে অবশ্যই অনুরূপ কোণ এইটা থিটা। তাহলে এবার দেখো আমাদের ঠিক একইভাবে cos থিটা সমান কত? cos থিটা সমান বিই বাই বিসি, তাহলে বিই সমান বিসি cos থিটা। সাইন থিটা সমান কত? সাইন থিটা সমান সিই বাই বিসি, তাহলে সিই সমান কত? বিসি সাইন থিটা। এবার দেখো আমরা ঠিক একইভাবে এইটা আমাদের এ ভেক্টর, এইটা আমাদের বি ভেক্টর, তাহলে আমরা ঠিক একইভাবে আবার এ ত্রিভুজ এ ই সি হইতে পাই কি পাবো? এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ই স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার। এ ই স্কোয়ার সমান এ বি প্লাস বি হোল স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার। অর্থাৎ একইভাবে সেই আবার ত্রিভুজ সূত্রের মতন আগে আমরা যেভাবে নির্ণয় করেছিলাম একইভাবে আবার নির্ণয় করছি। তাহলে কি হবে না, এ বি স্কোয়ার প্লাস বিই স্কোয়ার প্লাস টোয়াইস এ বি ইন্টু বিই প্লাস ই সি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার। আচ্ছা, বি স্কোয়ার ইসি স্কোয়ার, দেখো তো বি স্কোয়ার ইসি স্কোয়ার মানে কি হবে? বিসি স্কোয়ার, তাহলে প্লাস বিসি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি। বিই বি সমান কত আছে না বিসি কস থিটা। দুটোই আমি বসে দিচ্ছি যে বিই স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার। আর একটা আমরা পেয়েছি বিই সমান বিসি কস থিটা। তাহলে এসি স্কোয়ার মানে কত? সি স্কোয়ার। এ বি স্কোয়ার মানে এ স্কোয়ার, বিসি স্কোয়ার মানে বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি কস থিটা। এইটা হলো আমাদের লব্ধি ভেক্টরের মান। একইভাবে অভিমুখ ধরি সেই আবার আগের মতন ধরি লব্ধি ভেক্টর সি এ ভেক্টরের সঙ্গে ধরো ফাই কোণে আনত, তাহলে ট্যান ফাই সমান কত হবে? সিই বাই এ, দ্যাট ইজ ইকুয়াল টু সিই বাই এ, দ্যাট ইজ ইকুয়াল টু সিই বাই এ মানে এ বি প্লাস বি, দ্যাট ইজ ইকুয়াল টু সিই বাই এ বি প্লাস বিই। বি আমরা অঙ্কন করেছি, তাহলে কত হবে? বিসি কস থিটা। সিই মানটা বসানো হয় না, দ্যাট ইজ ইকুয়াল টু সি কত না বিসি সাইন থিটা বাই এ বি প্লাস বিসি কস থিটা। তাহলে ট্যান ফাই সমান কত হলো? বিসি মানে বি সাইন থিটা, সরি হ্যাঁ, ট্যান ফাই সমান বিসি সাইন থিটা বাই এ বি মানে এ প্লাস বিসি মানে বি কস থিটা। তাহলে ফাই সমান কত? ট্যান ইনভার্স বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। অর্থাৎ লব্ধি ভেক্টরটি যে ভেক্টরের সঙ্গে ফাই কোণে আনত সেই ভেক্টরটাকে রেখে নিচে আমরা অপর ভেক্টরটা দিয়ে কি করেছি? ট্যান অর্থাৎ সাইন কস থিটাতে আমরা ভেঙে দিয়েছি। তাহলে বি সাইন থিটা বাই মনে রাখার জন্য এ প্লাস বি কস থিটা। কারণ তোমরা যখন অঙ্ক করবে তখন এইটার মনে রাখার তো কোনটার সঙ্গে কোন কোণ আছে সেটা মনে রেখেই তোমাদের অঙ্কটা করতে হবে। তাহলে যেটার সঙ্গে ফাই কোণে আনত থাকবে সেটাকে নিচে রেখে অপর ভেক্টরটা সাইন থিটা কস থিটা উপরে নিচে ভাঙতে হবে। এইটা হলো আমাদের সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধি ভেক্টরের মান এবং অভিমুখ নির্ণয়। এবার ধরো আমাদের একাধিক ভেক্টর আছে, তাহলে একাধিক ভেক্টর থাকলে
তাহলে আমরা তার লব্ধি ভেক্টরটা কিভাবে নির্ণয় করব। তাহলে একাধিক ভেক্টর, ধরো আমরা এটা ধরো এরকম একটা ভেক্টর আছে, এরকম ভেক্টর আছে, এরকম ভেক্টর আছে, এরকম বিভিন্ন ভেক্টর আছে, ধরো এরকম ভেক্টর আছে, বিভিন্ন ভেক্টর আছে। তাহলে আমি তার লব্ধি ভেক্টরটা কীভাবে নির্ণয় করব? না, আমরা যদি কোনো বহুভুজের ক্রমান্বয়ে গৃহীত বাহুগুলি দ্বারা বিভিন্ন ভেক্টরের মান এবং অভিমুখকে, সমজাতীয় ভেক্টরের মান এবং অভিমুখকে প্রকাশ করতে পারি। ধরো এটা একটা ভেক্টর, ধরো এটা একটা ভেক্টর, ধরো এটা একটা ভেক্টর, ধরো এটা একটা ভেক্টর, এরকম করে যদি বিভিন্ন ভেক্টরের মান এবং অভিমুখকে প্রকাশ করি, তাহলে যে বাহুটি বিপরীতক্রমে গৃহীত যে বাহুটি ওই বহুভুজটিকে বদ্ধ করিবে, এই বাহুটি লব্ধি ভেক্টরের মান এবং অভিমুখকে প্রকাশ করবে। তাহলে কিরকম বললাম, যে কোনো সামান্তরিকের ক্রমান্বয়ে গৃহীত বাহুগুলি দ্বারা বিভিন্ন সমজাতীয় ভেক্টরের মান এবং অভিমুখকে প্রকাশ করিলে যে বাহুটি বহুভুজটিকে বদ্ধ করিবে, বিপরীত ক্রমে গৃহীত এই বাহুটি ভেক্টরগুলির লব্ধির মান এবং অভিমুখকে প্রকাশ করিবে। এটা হলো বহুভুজ সূত্র। বহুভুজ সূত্রটা আমরা ত্রিভুজ সূত্রের সাহায্যে প্রমাণ করব। ধরো আমাদের এ, বি, সি, ডি, আর এটা ধরো আমাদের লাস্ট আমি ক্যাপিটাল দিলাম ই, আমাদের ধরো এইটা আমাদের লব্ধি ভেক্টর। তাহলে ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা প্রমাণ করব। দেখো প্রথম দুটো ভেক্টর নিয়েছি, এ ভেক্টর, বি ভেক্টর, তাহলে তার ত্রিভুজ আমরা আঁকলাম। দেখো তো এ ভেক্টর এই পাশে আছে বি ভেক্টর, অর্থাৎ একটা ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহু, তাহলে বিপরীত ক্রমে গৃহীত এই বাহুটি এই দুটি ভেক্টরের লব্ধি হবে। তাহলে এই দুটি ভেক্টরের লব্ধি হয়ে গেল। এবার দেখো তাহলে এই দুটো লব্ধি হয়ে গেল এইটা। এবার আমি কি করব, ধরো এইটা অঙ্কন করলাম। দেখো তো এইটা এবং এইটা ক্রমান্বয়ে দুটো গৃহীত বাহু কোন ত্রিভুজের, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু এইটি এই দুটো লব্ধির মান এবং অভিমুখকে প্রকাশ করবে। ঠিক একইভাবে তাহলে এইটা, এটা, এটা, এই তিনটে লব্ধি হয়ে গেল এ। এবার দেখো শেষ যেটা থাকলো এই ত্রিভুজের, এই বাহুটি এবং এই বাহুটি ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহু, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি এই দুটি ভেক্টরের লব্ধির মান এবং অভিমুখকে প্রকাশ করছে, অর্থাৎ এই বাহুটি এই সবগুলো ভেক্টরের লব্ধির মান এবং অভিমুখকে প্রকাশ করে। এটা হলো আমাদের বহুভুজ সূত্র। এবার এখান থেকে আমরা একটা অঙ্ক একটু আলোচনা করি। যে ধরো বললো আমাদের 3p এবং 2p দুটি ভেক্টর, ধরো 3p এবং 2p দুটি ভেক্টর যাদের লব্ধি ভেক্টর আর। বলা হচ্ছে প্রথম ভেক্টরকে দ্বিগুণ করিলে, অর্থাৎ এটা যদি 6p হয়, লব্ধি ভেক্টরও দ্বিগুণ হয়, অর্থাৎ এটা কি হবে, টুয়াইস আর হবে। আর দ্বিতীয় ভেক্টর যেটা ছিল সেটা একই রকম থাকবে। এই দুটো আমাদের শর্ত বলবো, যে 3p এবং 2p দুটি ভেক্টর যার লব্ধি ভেক্টর আর, প্রথম ভেক্টরকে দ্বিগুণ করিলে লব্ধি ভেক্টরও দ্বিগুণ হয়, অর্থাৎ যেটা আর ছিল টুয়াইস আর। বলছে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করবে? আমরা আমাদের কি পেলাম, লব্ধি ভেক্টর আমরা জানি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে 3p স্কোয়ার, 9p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কিউ, বাট এ বি 3p ইন্টু টুয়াইস p ইন্টু কস থিটা, ধরি ভেক্টরদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে এটা হলো আমাদের প্রথম শর্ত। তারপরে এটা কি হলো, 13p স্কোয়ার প্লাস 12p স্কোয়ার কস থিটা, এটা হলো আর স্কোয়ার। এখান থেকে আমরা কি পাবো, দ্বিতীয় শর্ত থেকে 4r স্কোয়ার, অর্থাৎ লব্ধি ভেক্টর টুয়াইস আর, তাহলে 4r স্কোয়ার ইজ ইকুয়াল টু 6p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার প্লাস 2 ইন্টু 6p ইন্টু টুয়াইস p cos থিটা, বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে 10, এটা 40 হচ্ছে, তাহলে 10p স্কোয়ার প্লাস এটা কত ছিল 2 ইন্টু, তাহলে 6 দিনে 12 দুগুণে 24, তাহলে 4 যদি যায় 6p স্কোয়ার cos থিটা।
তাহলে দেখো এখানে আমরা পেলাম 13p স্কোয়ার প্লাস এইটা সমান এইটা, তাহলে দুই পাশে পাশে 1 নম্বর সমীকরণ, এটা ধরো 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে দুটো পাশেই আর স্কোয়ার আছে বাম পাশে, তাহলে এই পাশে আমরা কি পাবো, এই পাশে তাহলে ডান পাশ দুটো সমান হবে, তাহলে 13p স্কোয়ার প্লাস 12p স্কোয়ার cos থিটা ইজ ইকুয়াল টু 10p স্কোয়ার প্লাস 6p স্কোয়ার cos থিটা। তাহলে কত হলো, cos থিটা সমান এবার গেলে 13, তাহলে মাইনাস এবার এলে 6, তাহলে 6p স্কোয়ার 13 দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। তাহলে cos কত, মাইনাস হাফ 120 ডিগ্রি, তাহলে থিটা সমান 120 ডিগ্রি। আমরা এখান থেকে মানগুলো নির্ণয় করতে পারবো। তাহলে এগুলো আমাদের শর্ত দিয়ে অঙ্কগুলো ঠিক এইভাবে করতে হবে। এবার আমরা উপাংশ ভেক্টর, অর্থাৎ এটা আমাদের হলো দুটো ভেক্টর তাদের লব্ধি। এবার আমাদের কোনো ভেক্টর থাকবে, তাদেরকে আমরা কি করব, উপাংশ ভেক্টরে আমরা বিভাজিত করব। ধরো একটা ভেক্টর আমাদের দিয়েছে, এইভাবে একটা ভেক্টর দিয়েছে, তাহলে এই ভেক্টরকে আমাদের কি করতে হবে না, দুটো উপাংশে বিভক্ত করতে হবে। তোমরা ধরো কেউ বললে যে এটাকে এইভাবে বিভক্ত করব, কেউ বললে এটাকে এইভাবে বিভক্ত করব। কেউ বলল না আমি এই অভিমুখে বিভক্ত করব, এই অভিমুখে বিভক্ত করব। কেউ বলল, অর্থাৎ আমাদের মূল ভেক্টর যেটা ছিল আমি মোটা করে দিলাম, বোল্ড করে দিলাম, এটাকে আবার কেউ ধরো বললো যে না আমরা এটাকে এই অভিমুখে করব আর এই অভিমুখে করব, যে বাসে ইচ্ছা করতে পারে। তাহলে করলে হবে কি না, আমাদের মূল কাজটা কি না, দেখো এখানটায় যে দুটো উপাংশ আমরা ওখান থেকে নির্ণয় করতে চাইছি, ধরো এই দুটো ভেক্টর যেটা ব্ল্যাক দুটো উপাংশ আমরা নির্ণয় করেছি, তাহলে সব ক্ষেত্রেই আমরা কি করছি, এই ভেক্টরের দুটো সন্নিহিত বাহু তৈরি হচ্ছে। তাহলে সন্নিহিত বাহু যদি হয় তাহলে কি করব, আমরা এটাকে সামান্তরিক সূত্র করব। কারণ আমাদের এমন দুটো উপাংশে, আমরা ধরো 10 একটা সংখ্যা, তাকে আমাদের দুটো সংখ্যায় ভাগ করতে বলেছে, তাহলে আমরা 10টাকে আমরা কেউ 7 আর কেউ 3-এ ভাগ করতে পারে, কেউ 5-5-এ করতে পারে, কেউ 6-4-এ করতে পারে, অর্থাৎ যাই হোক না কেন 10 হবে। এখানেও আমরা যে পাশে উপাংশে বিভক্ত করি তার মূল ভেক্টরটা মান তো এটাই হতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, তাহলে উপাংশ ভেক্টর কি না, আমরা কোনো ভেক্টরকে এমন দুটি উপাংশে বিভক্ত করব যাতে উহাদের লব্ধি হয় মূল ভেক্টরটি, তাহলে ওই দুটি ভেক্টরকে এই মূল ভেক্টরের উপাংশ ভেক্টর বলা হবে। তাহলে আমরা যদি ব্ল্যাক দুটো ধরি, তাহলে এই দুটো সামান্তরিক এখানে আমাদের রাখতে হবে, অর্থাৎ এই দুটোকে ধরে আমাদের সামান্তরিক, তাহলে এইটার সমান্তরাল এটা আমরা আঁকলাম এবং এইটার সমান্তরাল এইটা আঁকলাম। অর্থাৎ আমি যে কল্পনা করেছিলাম যেই পথ বরাবর এই যে দুটো পথ, তার মানে আমার এতটা হবে এবং এ পাশে এতটা হবে, এই দুটো উপাংশ বরাবর, তাহলে এইটা একটা উপাংশ এবং এইটা একটা উপাংশ। আমি অন্য যেদিকেই যাই না কেন আমার তাকে সামান্তরিক এঁকে যে দুটো উপাংশ পাবো এই দুটোই হবে এই ভেক্টরটির উপাংশ ভেক্টর। কারণ ওই দুটোর লব্ধি দেখো সামান্তরিক অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ যে ওই দুটোর লব্ধি এটাই জানাচ্ছে। এবার ধরো কেউ এই ব্লু কালারে কেউ ধরো উপাংশে বিভক্ত করতে চাইছে, তাহলে এইটা তাহলে এটাকে আমাদের সামান্তরিক আঁকতে হবে, তাহলে এইটা সমান্তরাল আমরা আঁকলাম এইটা, আর এইটা সমান্তরাল আঁকলাম আমরা এইটা। অর্থাৎ কি না সেক্ষেত্রে এই বাহুটা আর এই বাহুটা এই দুটো হবে এই ভেক্টরটির উপাংশ ভেক্টর, কারণ এই দুটোর লব্ধি হবে মূল ভেক্টরটি। কেউ যদি গ্রিন যে লাইনটা আছে সেই অনুযায়ী যদি করতে চায়, তাহলে ঠিক একইভাবে আমাদের ওই গ্রিন লাইন অনুযায়ী তার সামান্তরিকটা আঁকতে হবে। অর্থাৎ এক্ষেত্রে কি হবে না, গ্রিন লাইন অনুযায়ী ঠিক সামান্তরিক আমরা আঁকবো। দেখো এটা সামান্তরিক এটা, আর এটার সঙ্গে আমরা সমান্তরাল করে দিলাম এইটা। অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটা, এই দুটো বাহু, এই দুটো হলো এই ভেক্টরটির উপাংশ ভেক্টর। অর্থাৎ তাহলে একটা জিনিস আমরা এখানে বুঝতে পারছি যে যখন আমরা উপাংশ ভেক্টরে আমরা যখন
কোনো বিভাজন করব তখন এমনভাবে বিভক্ত করতে হবে যাতে ওদের মূল ভেক্টরটি, যাতে এই দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর হয় মূল ভেক্টরটি, তাহলে এই দুটি ভেক্টরকে ওই ভেক্টরের উপাংশ ভেক্টর বলা হবে। তাহলে এই উপাংশ ভেক্টর আমরা বিভাজন করব। তাহলে আমরা যদি বিভাজন করি তাহলে আমাদের কি করতে হবে না, আমাদের এই উপাংশ ভেক্টরের মানটা নির্ণয় করতে হবে। কিভাবে মান নির্ণয় করব? ধরো এইটা একটা ভেক্টর, তাকে আমরা ধরো এরকম একটা এবং এরকম একটা ভেক্টরে বিভক্ত করলাম। ধরো এই বরাবর আর এই বরাবর, তাহলে আর একটা ভেক্টর। তাহলে আমরা এই পাশে ধরো আর এক্স দিলাম, এই পাশে দিলাম আর ওয়াই, এ বি সি ডি, দুটো উপাংশ হলো আর এক্স এবং আর ওয়াই। এই আরটি ধরো এই ভেক্টরের সঙ্গে আলফা কোণে এবং এই ভেক্টরের সঙ্গে বিটা কোণে আছে, অর্থাৎ এই দুটো উপাংশ আছে, এই দুটো উপাংশ আর এক্সটা আর ভেক্টরের সঙ্গে আলফা কোণে আছে, আর ওয়াইটা আর ভেক্টরের সঙ্গে বিটা কোণে আছে। তাহলে এক্ষেত্রে কি পাবো? দেখো এটা যদি আলফা হয় আর এটা যদি বিটা হয় তাহলে এইটা কি হবে? বিটা হবে। আচ্ছা, এই কোণটা কত হবে? বহিস্থ আলফা প্লাস বিটা বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টির সহিত সমান হবে। তাহলে এই কোণটা কত হবে? না এই কোণটা হবে, এই কোণটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। দেখো তাহলে আমরা এবিসি ত্রিভুজের এইটা পেলাম আলফা, এইটা বিটা, আর এইটা আমরা পেলাম 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। এবার আমরা এবিসি ত্রিভুজের, ত্রিভুজ এবিসি ত্রিভুজ হইতে ত্রিভুজের ধর্ম অনুযায়ী আমরা কি পাবো না, ত্রিভুজের ধর্ম অনুযায়ী আমরা জানি যে কোনো ত্রিভুজের বাহু ওয়ার বিপরীত কোণের সাইনের অনুপাতগুলি সর্বদা কি হয়? ধ্রুবক হয়। অর্থাৎ ত্রিভুজের ধর্ম হইতে পাই আর এক্স বাই সাইন বিটা সমান আর ওয়াই, এটা আর ওয়াই, দ্যাট ইজ ইকুয়াল টু এটা আর ওয়াই, আর ওয়াই বাই, তাহলে এই বাহুটা তাহলে কত হবে? সাইন আলফা সমান আর বাই সাইন অফ, এটা কত হচ্ছে না 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। এইটা হলো আমাদের আর এক্স এবং আর ওয়াই এর মান। তাহলে আর এক্স সমান কত হবে? তাহলে আর এক্স সমান আর সাইন বিটা বাই সাইন অফ 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। আর ওয়াই সমান কত হবে? আর ওয়াই সমান আর সাইন আলফা বাই সাইন অফ 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে দেখো আর এক্স আর ওয়াই এর মানটা আমরা এখান থেকে পেয়ে গেলাম, কারণ আমাদের আর এর মানটা জানা আছে এবং আলফা এবং বিটা কোণে আমরা ভাগ করেছি। তাহলে যেই কোণ অনুযায়ী আমরা বিভক্ত করব সেইভাবেই আমাদের আর এক্স এবং আর ওয়াই এর মানটা আমরা পাবো। ধরো এই দুটো উপাংশকে আমরা, তাহলে এই দুটো আমাদের মান হয়ে গেল। এখন স্পেশাল কেস, ধরো আমরা এই দুটোকে পরস্পর সমকোণে বিভক্ত করলাম, করতেই পারি। তাহলে সমকোণে বিভক্ত করলে কি হবে না, পরস্পর যদি সমকোণে বিভক্ত করি তাহলে আলফা প্লাস বিটা সমান কি হবে না 90 ডিগ্রি হবে। যদি আমরা এই দুটো ভেক্টরকে আলফা এবং বিটা এখানে আর রাখলাম, তাহলে আমরা সমকোণে বিভক্ত করছি, তাহলে এই দুটো মিলে কত হবে? 90 ডিগ্রি হবে। অর্থাৎ এই যে আলফা এবং বিটা, তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এবার ধরো আমরা আলফা কোণটা জানি, যদি আলফা কোণ জানি তাহলে আমরা বিটার জায়গায় কি করবো? আলফার মানটা বসিয়ে দেবো। দেখো তাহলে আর এক্স সমান তাহলে কত হবে? তাহলে আর এক্স সমান আর সাইন, দেখো বিটা, তাহলে আমাদের আলফার মান জানি, তাহলে বিটার জায়গায় আমরা মানটা বসিয়ে দেবো। তাহলে বিটা সমান কি হবে? সাইন বিটা, তাহলে এখানটায় বিটা সমান 90 ডিগ্রি মাইনাস আলফা বাই সাইন অফ 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু, তাহলে এটা কত হবে? আর কস
আলফা সাইন 90 ডিগ্রি সমান 1, তাহলে কি হবে আর কস আলফা। আর আর ওয়াই সমান কি হবে, দেখি আর ওয়াই সমান, তাহলে আর সাইন আলফার মান জানি, তাহলে থাক, বাই সেই একইভাবে সাইন অফ 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু আর সাইন আলফা। তাহলে যখন আমরা পরস্পর লম্ব দুটো উপাংশে বিভক্ত করেছি, লম্ব উপাংশে বিভক্ত করলে কি হবে না, আলফা সংলগ্ন বাহু আর এক্স সেটা কত হয়েছে, আর এক্স সমান আর কস আলফা, আর আর ওয়াই সমান কত হয়েছে আর সাইন আলফা। অর্থাৎ যে কোণ আমরা জানি সেই কোণ সংলগ্ন বাহু হবে কস এবং তার দূরবর্তী বাহু হবে সাইন। এই কথাটা সবসময় মনে রাখবে, পরে আমরা যখন অঙ্ক করব সবসময় এই কথাটার উপরে ভিত্তি করে আমরা অঙ্ক করব। কি না, কোনো একটা ভেক্টরকে আমরা যখন দুটো উপাংশে বিভক্ত করব তখন থিটা সংলগ্ন বাহু হবে কস এবং থিটা থেকে দূরবর্তী বাহু হবে সাইন। সেইভাবেই আমরা অঙ্কগুলো এগিয়ে যাব। তাহলে আজকে এতটাই থাক, এরপরে আমরা